সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিরপেক্ষ নই। আমি মুক্তিযুদ্ধের পক্ষে, আমি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে। 10 মাসের ক্ষমতায় 11তম বিদেশ সফরে এসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরের প্রথম দিন থেকেই ঘটেছে একের পর এক বিব্রতকর ঘটনা। বাংলাদেশের ইতিহাসে এমন কূটনৈতিক অপমানের নজির আমার মনে হয় আমার আর জানা নেই। হিথ্রো বিমানবন্দরে তার আগমনের দৃশ্য ছিল সম্পূর্ণ অপমানজনক। স্বাগতিক দেশের কেউ তাকে স্বাগত জানাতে আসেনি। এসেছিলেন বাংলাদেশের হাই কমিশনার। সেখানে ব্রিটিশ সরকারের কোনো প্রতিনিধি ছিল না, এমনকি একজন ফটোগ্রাফারও নয়। শেষে নিজ দেশের কুখ্যাত প্রেস সচিব শফিকুল ইসলাম ডাস্টবিন শফিক ছবি তুলতে দৌড় দিলেন। কারণ ছবি না থাকলে তো এই রাষ্ট্রীয় সফর এই ভানটুকুও করা যায় না। ফাইন্যান্সিয়াল টাইমস রিপোর্ট করেছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে অস্বীকৃতি জানিয়েছেন। অথচ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে 11ই জুন তাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে। আচ্ছা, এটি কি সত্যি রাষ্ট্রীয় সফর, নাকি ব্যক্তিগত পুরস্কার গ্রহণের জন্য রাষ্ট্রীয় অর্থ ব্যয়ে ব্যক্তিগত সফর? আর রাষ্ট্রীয় সফর হলে সেখানে প্রোটোকল অনুসারে সরকার প্রধানকে রিসিভ করার জন্য ব্রিটিশ সরকারের কোনো না কোনো প্রতিনিধি বিমানবন্দরে আসার কথা। কোনো রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান অথবা গার্ড অফ অনার দেয়া হলো না। দুই দেশের জন্য কূটনৈতিক প্রোটোকল আছে। দুই দেশের সরকার প্রধানের বৈঠক কি কোনো পূর্ব প্রস্তুতি, পূর্ব ঘোষণা ছাড়াই করে ফেলা সম্ভব, নাকি এগুলোর জন্য কোনো কূটনৈতিক প্রোটোকল আছে? নাকি কোনো দেশ চলে গিয়েই বলা যায়, আসেন আমরা চলে এসেছি, একটা বৈঠক করে ফেলি? এই যে বেইজ্জতি, এটা একজন ডাস্টবিন শফিকুল আলমের, নাকি রাষ্ট্রের বেইজ্জতি? সফরের দ্বিতীয় দিনে চ্যাথম হাউস নামে পরিচিত ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ডিরেক্টর ব্রনেন ম্যাডক্স এর সাথে কথা বলেন ইউনূস। সাক্ষাৎকারটি শুরু করেন ম্যাডক্স এই বলে যে, আমি কিন্তু শুরু করব নির্বাচনের বিষয়ে, যা বিতর্কিত বিষয়। আপনি কিছুদিন আগে বলেছেন পরবর্তী গণতান্ত্রিক নির্বাচন হবে আগামী এপ্রিলের শুরুতে, কিন্তু এখনো অনেক বিতর্ক আছে। সেনাবাহিনী এবং কিছু রাজনীতিবিদ চাইছে এই নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যে হোক। আপনি আওয়ামী লীগ শেখ হাসিনার দলকে নিষিদ্ধ করেছেন, যেটা একটি বড় দল। ইতিমধ্যে অনেকে বলছে এই নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে না। আপনি এই বিষয়ে কি বলবেন? জবাবে চোয়াল শক্ত হয়ে আসে প্রধান উপদেষ্টার। মূল কথায় না গিয়ে বলতে শুরু করেন, আগামী নির্বাচন অত্যন্ত সুন্দর হবে। মানুষ নির্বাচনের জন্য অধীর হয়ে অপেক্ষা করছে। 17 বছর ধরে একটি নতুন প্রজন্ম তাদের স্বপ্ন নিয়েও কথা চালাতে থাকেন। এরপর চলে যান সংস্কার, বিচার ও নির্বাচনের ম্যান্ডেট সংক্রান্ত পুরনো কথায়। বিভিন্ন কমিশন কি কি সুপারিশ দিয়েছে সেই ফিরিস্তিও দিতে শুরু করেন। প্রায় 3 মিনিটের এই উত্তরের মাঝে তার প্রশ্নের কোনো জবাব ছিল না। এমনকি ইউনূসের এই বেসামাল কথার তোড়ে সঞ্চালকও খেই হারিয়ে ফেলেন। এরপর ম্যাডক্স সম্পূরক প্রশ্ন করেন, তোমরা সংস্কারের জন্য ভোটারদের উপরে বিশ্বাস করছো না কেন? এই উত্তরে মহাজন বাংলাদেশের জনগণকে বিশ্ব দরবারে একেবারে অপমান অপদস্থ করে উপস্থাপন করেন। কি বলেছেন? তিনি বলেন বাংলাদেশের মানুষ নাকি ভোট বিক্রি করে। আমি তাকে কোট করছি, তিনি যেটি বলেছেন যে বাংলাদেশের মানুষ বলে, কোট, ফরগেট ইট, হাউ মাচ মানি ইউ গিভ মি, আই ভোট ফর ইউ। সো টু মেক ইট ভেরি সিম্পল, সো ইউ পে মি সাম মানি, আই উইল ভোট ফর ইউ, দ্যাটস অল। এই মহাজন কি করে এই ধরনের অসম্মানসূচক মিথ্যাচার শিশুসুলভভাবে হাত পা নাড়িয়ে ছোড়াছুড়ি করে বলে ফেললেন? তার এই ধরনের মন্তব্যের জন্য আমি অন্ততপক্ষে দাবি করব তিনি জনগণের কাছে তার করজোরে ক্ষমা চাওয়া উচিত। এই অংশে তিনি সেই কুমিরের সেই রচনা আমরা পড়েছি না ছোটবেলায়, খাঁচকাটা, সেই খাঁচকাটা গল্প জুড়ে দেন। এর উত্তরের শেষে তিনি জুলাইয়ে কি কি মেটিকুলাস প্ল্যান তারা করেছে, সেগুলো কি করে সম্পন্ন করেছে তার বিবরণ দেন এবং জুলাই চার্টারের প্রসঙ্গ আনেন। এবার পরবর্তী প্রশ্নে ম্যাডক্স জিজ্ঞাসা করেন, আমি শুধু এই মুহূর্তে জুলাই চার্টার নিয়ে কথা বলতে চাই। দেখুন, আপনি অনেক রাজনৈতিক দলকে বাদ দিচ্ছেন যারা এই চার্টারের সঙ্গে একমত হতে পারছে না, যেমন আওয়ামী লীগ। আপনি আসলে জনগণকে কোনো বিকল্পই দিচ্ছেন না।
এটা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নয়, আপনি কর্তৃত্ববাদী পদক্ষেপ নিচ্ছেন। আমি কোট করছি, সো ইউ আর নট রিয়েলি গিভিং পিপল আ চয়েস, that this is not a democratic process, this is an authoritarian step for Bangladesh to take, unquote. এই কথার জবাবে ইউনূস পানি খেয়ে ঢোক গিলে বলেন, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, শুধু সাময়িকভাবে তাদের কার্যক্রমকে সাসপেন্ড করেছি বা স্থগিত করা হয়েছে। যদিও গেজেটে পরিষ্কারভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা আছে, তারপরেও তিনি লন্ডনে বসে তা অস্বীকার করলেন। তার ভাষায় এটি একটি সাসপেনশন বা স্থগিতাদেশ। প্রায় 1 ঘন্টার অনুষ্ঠানের মধ্যে এই প্রশ্নটির জবাব দেওয়ার সময় তাকে সবচেয়ে বেশি অস্বস্তিতে দেখা গেছে। পরের প্রশ্নটি ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার বিষয় নিয়ে। ম্যাডক্স বলেন, কিন্তু আমি যদি বলি আপনাকে শেখ হাসিনার বিচার বিষয়টি কেন পরবর্তী নির্বাচিত সরকারের কাছে ছেড়ে দেয়া হলো না, আপনি কি বলবেন? এই অস্থায়ী সরকার কেন এটির দায়িত্ব নিচ্ছে? উত্তরে মহাজন বলেন, আমি এটা নিজে ঠিক করিনি, আমার নিয়োগকর্তারা আমাকে এই কাজ করতে বলেছেন। এই ধরনের গোলামকে আর যাই হোক অকৃতজ্ঞ তো আমরা বলবো না, তাই না? আরো একটি প্রশ্ন করতে চাই, এই সময় বাংলাদেশে মিডিয়াকে রীতিমতো দমন করা হচ্ছে, তিনি ক্ল্যাম্প ডাউন শব্দটি ব্যবহার করেন, এ ব্যাপারে আপনি কি বলবেন? উত্তরে ইউনূস বলেন, একেবারে তার যে ছটফট করে ওঠার শিশুসুলভ ভাবে তিনি মিথ্যাচার করেন, বলেন এটি আসলে সত্য নয়, এটি সত্য নয়, মিডিয়ার এত স্বাধীনতা পূর্বে কখনো ছিল না, যা তারা বলতে চায় তাই তারা বলতে পারে। এই ধরনের মিথ্যাচার শুনে ম্যাডক্স বলেন, আমরা পরে হয়তো এটি নিয়ে কথা শুনবো, আমি জানি। যখন হাসনাতের এক ধমকে সময় টিভির 10 জন সাংবাদিকের চাকরি চলে যায়, যখন এক উপদেষ্টাকে তার মন মতো প্রশ্ন না হওয়ার কারণে 3 জন সাংবাদিকের চাকরি নিয়ে টানাটানি পড়ে যায়, তখন তিনি বসে সেই শিবের গীত গাইছেন, নজিরবিহীন স্বাধীনতার। পরবর্তী প্রশ্ন, আমি আপনাকে ভারত ও চীন সম্পর্ক নিয়ে প্রশ্ন করতে চাই। শেখ হাসিনার সরকারের সাথে ভারতের সম্পর্ক ভালো ছিল, এখন তিনি আছেন সেখানে, আপনার টিমের সাথে দিল্লির সম্পর্ক একটু ঠান্ডা আর চীনের সাথে একটু উষ্ণ হয়েছে, আপনার এই বিষয়ে কি বক্তব্য এবং আপনার বিদেশ নীতি কিভাবে পরিচালিত হচ্ছে? হোয়াট আর ইউ ট্রাইং টু ডু ইন ফরেন পলিসি? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে তিনি এত ছোট করেছেন যা কল্পনাতীত। বলেন, বাংলাদেশ ইজ জাস্ট ডিপ ইনটু করাপশন, এভরিথিং ইন দ্য সিস্টেম ইজ করাপ্ট, পিপল আর করাপ্ট। অর্থাৎ বাংলাদেশ আপাদমস্তক একটি দুর্নীতিতে নিমজ্জিত দেশ, এই দেশের প্রশাসন দুর্নীতিবাজ, জনগণ দুর্নীতিবাজ। আমি যদি বলি শুধু বাংলাদেশ কেন, বিশ্বের প্রতিটি দেশেই দুর্নীতিবাজ বা দুর্নীতি থাকে, কিন্তু একজন দেশের প্রধান হয়ে তিনি কি করে এভাবে দেশকে বিশ্ব মঞ্চে উপস্থাপন করতে পারেন, তার এই মন্তব্যের আমি তীব্র নিন্দা জানালাম। এইসবের বাইরে তিনি প্রচুর অসংলগ্ন এবং স্ববিরোধী উত্তর দিয়েছেন। যেমন এক প্রশ্নের উত্তরে বলেছেন, গোটা পৃথিবীর সকল দেশ এবং এর সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারকে অকুণ্ঠ সাপোর্ট দিয়েছে, তারা বলছে তুমি শুধু বলো তোমার কি লাগবে। আবার অপর আরেকটি প্রশ্নে বলছেন যে তিনি আসার পরেই ইউএসএইড এর রোহিঙ্গা বিষয়ক যেই অনুদান ছিল সেটি $12 থেকে $6 প্রথমে করা হয়েছে, এখন সেটিকে আবার $3 নামিয়ে নিয়ে আসা হয়েছে। এইসব উত্তর দেওয়ার সময় তিনি আসলে লিটারেলি হাঁপাচ্ছিলেন এবং তার যে নার্ভাসনেস ছিল, তিনি যে মিথ্যা বলছেন সেটি তার চোখে মুখে প্রকাশিত ছিল। এরপরে আসে প্রশ্নোত্তর পর্ব। সাক্ষাৎকারের এই পর্যায়ে শুরুতেই নেমে আসে অস্বস্তি। প্রধান উপদেষ্টাকে এক সাংবাদিক বলেন, আপনার দায়িত্বকালীন সময়ে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির 32 নম্বর ভবনটি সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে 6 ঘন্টা ধরে গুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই ব্যাপারে প্রশাসন চুপ ছিল, কোনো পদক্ষেপ নেয়নি, সরকার চুপ ছিল। এমন অবস্থায় প্রধান উপদেষ্টা কি করে জাতীয় ঐক্যের কথা বলছেন? নাকি তিনি একটি বড় জনগোষ্ঠীকে উপেক্ষা করে শুধু একটি পক্ষের উপদেষ্টা হয়ে থাকতে চান? অনেকটা অপ্রস্তুত ভঙ্গিতে তিনি বলে ওঠেন, আমি কোট করছি, এর সহজ উত্তর হলো অনেক প্রশ্ন, অনেক ইস্যু, সবকিছু একই সময়ে আমাদের সামনে হাজির হয়েছিল, আমরা যে সবকিছু সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারিনি।
আনকোট, এবং পুরো দোষ তিনি পুলিশ বাহিনীর উপরে দিয়ে দায় সারেন। কিন্তু গোটা বিশ্ব সেই ৩২ নম্বর ভাঙার সাক্ষী হয়েছে। তারা লাইভে দেখেছে সেনাবাহিনীর উপস্থিতি এবং তাদের কি ভূমিকা ছিল। এরপর তিনি সেই অপরাধে জড়িতদের ব্যাপারে ব্যবস্থা নেয়ার বিষয়ে কোনো কথা না বলে চলে যান পুলিশ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থার প্রসঙ্গে। তুলে ধরেন জুলাইয়ে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের চাকুরিচ্যুত করা এবং বিচার করার তথ্যে ভিডিও দেখে দেখে পুলিশ শনাক্ত করা হচ্ছে সেই সাফল্যের বর্ণনা দিতে শুরু করেন। কিন্তু তিনি ভুলে গেলেন যে ৩২ নম্বর যারা ভেঙেছে তাদেরকেও ভিডিও দেখে দেখে চিহ্নিত করে বিচারের আওতায় আনা যায় এবং এটিও তার দায়িত্বেই পড়ে। যে বিষয়েই প্রশ্ন আসুক না কেন তিনি ঘুরে ফিরে তার উত্তর চলে যায় খাঁচকাটার দিকে। ধানমন্ডির ৩২ নম্বর ভাঙার ঘটনাতেও তিনি একইভাবে শেষ করেছেন তাদের জুলাইয়ে মেটিকুলাস প্ল্যানে তারা রাস্তায় কত মানুষ কিভাবে ভিডিও করেছে, কি ভিডিও করেছে সেই সকল বর্ণনায়। অনুষ্ঠানে বাকি প্রশ্নকারীদের সবার সরকারের প্রতি সমর্থন ছিল, এটি স্পষ্ট। এমনকি একজন প্রশ্নকর্তা প্রশ্ন বাদ দিয়ে ডক্টর ইউনূসের সাথে তার কোথায় কবে দেখা হয়েছে সেই ফিরিস্তিও দিয়েছেন। এক পর্যায়ে তাকে থামাতে বাধ্য হন ম্যাডক্স। এবং আরেকজন তো প্রশ্নের শুরুতেই জানিয়ে দেন তার বাড়ি চট্টগ্রামে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়ি থেকে মাত্র 2 মাইল দূরে। এরপর তিনি সরকারের সংস্কারের পক্ষে গণভোট দেওয়ার দাবি তোলেন। তার দাবি সোশ্যাল মিডিয়াতে তিনি 20,000 কমেন্ট করেছেন, যার মধ্যে নাকি 95% কমেন্টই নাকি ডক্টর ইউনূস সরকারের পক্ষে। প্রশ্নোত্তরে বর্তমানে মব নিয়ন্ত্রণে আনার যে সাফল্যের দাবি ইউনূস করেছেন তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। গত 2 দিনেই বেশ কয়েকটি মবের তাণ্ডব নাড়া দিয়েছে গোটা দেশকে। জাফলং থেকে পর্যটকদের অশালীন কাজের অজুহাতে পর্যটকদের বিতাড়িত করার ঘটনা ঘটেছে। টাঙ্গাইলের সিনেমা হলে বন্ধ হয়ে গেছে তাণ্ডব সিনেমার প্রদর্শনী। মৌলবাদীদের হুমকির মুখে আত্মহত্যা করেছে চারুকলার এক শিক্ষার্থী, অথচ লন্ডনের বুকে বসে নির্বিকার ভঙ্গিতে তিনি সাফল্যের বর্ণনা দিয়ে গিয়েছেন অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূসের সফরকে কেন্দ্র করে লন্ডনে চলছে ব্যাপক বিক্ষোভ। রাস্তায় চলা ভ্যানে ডিজিটাল বিজ্ঞাপনে তুলে ধরা হয়েছে বাংলাদেশের নৃশংসতার নানান তথ্য। ডক্টর ইউনূস পরিচিতি পাচ্ছেন দানবীয় ডিক্টেটর হিসেবে। গত 10 মাসে আর কোনো বিদেশ সফরে এতটা অস্বস্তির মুখে তাকে পড়তে হয়নি। দ্বিতীয় দিনে চ্যাথম হাউসে রীতিমতো ঘাম ছড়েছে মেটিকুলাস ডিজাইনারের। আওয়ামী লীগ এবং ধানমন্ডি ৩২ নম্বরের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি হয়েছেন নাস্তানাবুদ। খেই হারিয়ে বলেছেন তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেননি। ভালো থাকবেন সবাই।